নমস্কার, আপনারা দেখছেন নিউজ রুম, সঙ্গে আমি সৌমেন। শুরু করছি আজকে বড় খবরের আপডেট। আজকে সারাদিনে রাজ্যের জেলায় জেলায় দেখা গেল চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিল। শুধু বিক্ষোভ বলবো কেন, কোথাও তালা পড়লো, কোথাও আবার তারা দল বেঁধে অভিযানেও নামবে। স্বাভাবিক, তাদের চাকরি চলে গেছে, তারা যে ব্যতিব্যস্ত হবেই চাকরি ফিরে পেতে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। আর সেই স্বাভাবিকের মধ্যে আজকে আসরে মাত্রা যোগ হলো যখন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এসএসসি ভবনে গিয়ে দেখা করলেন এবং পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও তার দেখা করার কথা ছিল। ব্রাত্য বসুর মাধ্যমে তিনি চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একটা দলমত নির্বিশেষে এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছিলেন। আর যখন পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি শুরু হলো, কোথাও কোথাও বিক্ষিপ্ত লাঠিচার্জ হলো, তারপরেই অভিজিৎ বাবু একদম এসএসসি ভবন থেকে বেরিয়ে তিনি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন। আর এখান থেকেই শুরু হলো নাটক। রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে সাপ হয়ে কামড়াবে, আবার ওঝা হয়ে সারাবে। কাকে সাপ বললেন ব্রাত্যবাবু, আর কাকেই বা ওঝা বললেন ব্রাত্য বসু, সেটা বুঝতে পারলাম না। আজকে শিক্ষামন্ত্রী ঠিক কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে, সেটাই প্রথমে শোনাবো। আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময়, আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না, ওনার এটা ব্যাপার। আর যিনি আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলেছিলেন, সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন গেলেন না, শোনাতে লাগবে না। বক্তব্য এবং বার্তা দুটোই খুব পরিষ্কার। কি পরিষ্কার? তিনি বলছেন যা ঘটেছে তারপরে আর দেখা সাক্ষাৎ কথাবার্তার কোনো জায়গায় নাকি নেই। অভিজিৎ বাবু কি বলেছেন সেটাও রাখবো আপনাদের সামনে। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম, সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। আমরা কিন্তু দুপক্ষেরই বক্তব্য শোনালাম, শিক্ষামন্ত্রীর বক্তব্যও শোনালাম, আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যও রাখলাম। এরই মাঝে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার সংবাদ মাধ্যমের সামনে কি বললেন, সেটাও মারাত্মক কথা বললেন। যে বললেন বাংলার ইতিহাসে আজকের দিনটা নাকি সব থেকে কলঙ্কিত। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। এই টানাপোড়েন যখন চলছে, রাজ্যে যখন টালমাটাল পরিস্থিতি, এতগুলো শিক্ষকের চাকরি গিয়েছে, এতগুলো পরিবারের মানুষজনের কপালে যখন চিন্তার ভাঁজ, তার মধ্যেই কিন্তু একটা কোথায় দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে সমস্যার সমাধানটা করাটাই জরুরি। মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই চাকরিহারা শিক্ষকদের কনভেনশনে বলেছেন যে তিনি বিষয়টা আইনগতভাবে মোকাবেলা করবেন এবং খুব দ্রুত সমস্যার সমাধান করবেন। খুব ভালো কথা। তিনি রাজ্যের অভিভাবক
রাজ্যের অভিভাবক হিসেবে তিনি এই কথা বলতেই পারেন, তার রাজ্যের ছেলেমেয়েরা আজকে সংকটে পড়েছে, তিনি তো এই কথা বলবেনই সমস্যার সমাধান। কিন্তু যারা রাজ্যের প্রধান বিরোধী তাদেরও কিন্তু দায়িত্ব থেকে যায়। কে কোথায় লাঠি পড়লো আর কোথায় সরকারি সম্পত্তি নষ্ট হলো সেটাকে আপনি বড় করে দেখলেন কেন? আপনি তো আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে চিঠিটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, সেটা আপনি সাক্ষাৎ করতে পারতেন। এবং আপনার মতো আইনজ্ঞ মানুষ এবং মুখ্যমন্ত্রীর মতো একদম সুদক্ষ প্রশাসক দুজনের যদি আজকে মেলবন্ধন হতো, তাহলে রাজ্যে এই যে 26,000 ছাত্রছাত্রী বা শিক্ষকদের কাছে কিন্তু একটা স্পষ্ট বার্তা যেত, রাজনীতি তো মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আজকে সবাই সংকটে, সেখানেও কিন্তু চলছে তুতু ম্যামে। এ কি উন্দেশী ব্যাপার? বাংলার মানুষের সামনে আপনারা কি দৃষ্টান্ত রাখলেন? আগেই আপনি বলেছিলেন যে এরপরে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে 67 সালের মতো নাকি বাংলায় ভয়ঙ্কর আন্দোলন হবে। আর 67 সালে কি আন্দোলন হয়েছিল বাংলার বুকে আমরা বলবো না, লোকের হাতে হাতে মোবাইল আছে, গুগল আছে, বেরিয়ে যাবে। কিন্তু আজকে যে বার্তাটা গেল, এত নৈরাজ্যের বার্তার মধ্যেও, এত ডামাডোলের মধ্যেও একটা ব্যতিক্রমী ছবি ধরা পড়লো আজকে উত্তর 24 পরগনার বনগাঁয়। সেখানে হেলেনচার স্কুলে 4 জনের চাকরি গিয়েছে। দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে হেলেনচার স্কুলের ছবি। সেই স্কুলে কিন্তু 4 জনের চাকরি গিয়েছে। সেখানে একজন শিক্ষক এসছেন, একজন যিনি অফিসের দায়িত্ব সামাল দেন, গ্রুপ সি কর্মচারী, তিনিও এসছেন। কি বলছেন যে না, প্রচুর পেন্ডিং কাজ বাকি রয়েছে, সেই জন্যই তারা স্কুলে এসছেন। আর স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন প্রথমে শুনুন। স্কুলের প্রধান শিক্ষক এই বরখাস্ত হওয়া সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তারা যখন আজকে স্কুলে আসলেন এতদিন বাদে, সেই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন সেটাও শুনুন। আপনার স্কুলে কতজন এরকম চাকরি গিয়েছে? 4 জনের চাকরি গেছে। একজন গ্রুপ ডি, একজন ক্লার্ক, একজন এইচএস সেকশনের টিচার, একজন সেকেন্ডারি সেকশনের টিচার। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে স্কুলে কেউ আসছে? ওইভাবে কিছু হয়নি আমাদের এখনও পর্যন্ত, যেহেতু আমরা শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশ পাইনি, এই জন্য কোনো টিচার কখনো এসছে, কোনো টিচার আসেনি, কোনো টিচার একদমই আসেনি। আজকে দেখলাম গ্রুপ সির একজন ক্লার্ক যিনি কাজ করছেন, মনোজ মল্লিক, তিনি বলছেন অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেই কারণে স্কুলে আসা। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে এসছেন, কী বলবেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ কিনা আমি জানি না, কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে, যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই সেহেতু আমরা কোনো বাধা দিইনি। আর এই হেলেনচার স্কুলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যিনি আজকে স্কুলে আসলেন, ছাত্রছাত্রীদের কাজ করলেন, অফিসের সামাল দিলেন, তার বক্তব্যও রাখবেন। নির্দেশের পরে কি আপনি স্কুলে আসছিলেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য। ইতিমধ্যেই তো সিএম বলেছেন যে ভলেন্টারি সার্ভিসের জন্য স্কুলে যাওয়ার জন্য আবেদন করেছেন। না, এটাতে আমরা কোনো মতে সমর্থন করি না। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। যখন চাকরিহারা শিক্ষকরা এই ধরনের একটা বার্তা দিচ্ছেন, সেখানে রাজনৈতিক দলের যারা নেতা, যারা মন্ত্রী, যারা সাংসদ, তারা তো নিজেদের মধ্যে সহযোগিতার বার্তা দেবেন। আমরা তো আপনাদের কাছে সহযোগিতার বার্তাটাই আশা করি। এখানে কেন সংকীর্ণ দলীয় রাজনীতি থাকবে? আজকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু সংগঠন নিয়ে মাঠে নেমে পড়েছে, ধর্মতলায় তারা সভাও করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে যে কুৎসা চলছে, সেই কুৎসাটা বন্ধ হওয়া দরকার। সত্যি এতগুলো জীবন জীবিকা আজকে সংকটে পড়ে রয়েছে। ভাবুন, আমার আপনার বাড়ির ঘরের ছেলেমেয়েরা সংকটে রয়েছে, সেখানে স্কুলগুলো কিভাবে চলবে, পড়াশোনা কিভাবে হবে, সিলেবাস কত তাড়াতাড়ি কমপ্লিট হবে। কন্যাশ্রী যে করণিক ওই স্কুলে কাজ করে, সে কাজ না করলে কন্যাশ্রীর টাকাটা মেয়েটা পাবে না, সে কাজ না করলে সবুজ সাথীর সাইকেলটা ছেলেটা পাবে না। তাকে তো কাজ করতে হবে। তারা কিন্তু ভলেন্টিয়ারি, মুখ্যমন্ত্রীর পরামর্শের পর তারা আজকে ভলেন্টিয়ারি কাজ করতে আসলেন। হেলেনচার স্কুলের ছবিটা আমরা তুলে ধরলাম, কিন্তু রাজ্যে জুড়ে যে ডামাডল, যে বিক্ষোভ কর্মসূচি, আরে বিক্ষোভ করে কি হবে? সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। তো
আগুন কিন্তু লেগে গেছে। আগুন কোথায় লেগেছে? মানুষের হেসেলে লেগেছে। আপনি চিন্তা করুন, এই 26,000 প্রত্যেকের বাড়িতে যদি 4 জন করে পরিবারের সদস্য হয়, কতগুলো পরিবার, কতগুলো মানুষ সংকটে দাঁড়িয়ে। সেখানে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলার নাগরিক সমাজ, বাংলার প্রতিটা মানুষ চাইছে কত দ্রুত আইনি পথে এই সমস্যার সমাধান হোক। এখন কিন্তু টুটু ম্যায় করার সময় নয়, বরং বাংলার মানুষের কাছে একটা সদর্থক বার্তা দিতে হবে। অন্তত আজকে যেভাবে যা চলছে রাজ্যে, এই শিক্ষকদের চাকরি নিয়ে যে রাজনীতি চলছে, সেই রাজনীতি কিন্তু বন্ধ হওয়া দরকার। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।